আলবদর নেতা মীর কাসেম আলীর আপিল রায়ে ফাঁসির আদেশ বহাল। রাষ্ট্রপক্ষের সন্তোষ, পূর্ণাঙ্গ রায় দেখেই রিভিউ করবে আসামি পক্ষ। আমি প্রত্যাশিত ফল পেয়েছি। উনি দণ্ডিত না হলে এই যে অপরাধের ধারাবাহিকতাটা এটা ক্ষুণ্ণ হতো। আমরা রায় পেয়ে আমরা রিভিউ করব কিনা সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। রিভিউ আবেদন না করলে রায় দ্রুত কার্যকর, বললেন আইনমন্ত্রী। রিভিউ পিটিশন দাখিল না করে তাহলে আমরা এই রায় কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করব। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ, বললেন বিশিষ্টজনেরা। শাহবাগে বিজয় মিছিল। পৃথিবীতে কোনো আন্তর্জাতিক সংস্থা নাই, তদন্ত সংস্থা, যে এরকম সফলতা আইসিসিতে আনতে পারছে। প্রমাণ হলো যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করতে পারে। মুক্তিযোদ্ধারা সেলুট জানাই, জাতি কলঙ্ক মুক্ত হলো, বাঙালি কলঙ্ক মুক্ত হলো। অনতি বিলম্বে এর রায় কার্যকরী করা হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সর্বোচ্চ আদালত নিয়ে মন্তব্যে বিচারপতিরা স্তম্ভিত। খাদ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে 15 মার্চ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। ধর্মের নামে নারীর অগ্রযাত্রা থামিয়ে রাখার সুযোগ নেই। ইসলাম ধর্মই সমুন্নত রেখেছে নারীর মর্যাদা, মন্তব্য প্রধানমন্ত্রীর। নারী উন্নয়নের পথে অন্তহীন বাধা রয়েছে আজও। অসমতা আর নিরাপত্তাহীনতার বেড়াজাল পেরিয়ে নারীরাও আসছেন অপ্রচলিত পেশায়। রাজধানীতে নিয়ম না মেনে স্থাপনা নির্মাণে দৃঢ়তা হারাচ্ছে গাছ। সামান্য ঝড়েই উপড়ে পড়ে ঘটছে জীবনহানি। সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়হীনতাই দায়ী, বলছে পরিকল্পনাবিদরা। এবং মোবাইল ফোনে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। সিম নিবন্ধন ও সচেতন হলে সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব, বলছে পুলিশ। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত নেতা আলবদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায় রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও রায়ের পূর্ণাঙ্গ কপি দেখে রিভিউয়ের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মীর কাসেম আলীর আইনজীবীরা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম শহর ইসলামী ছাত্র সংঘের সভাপতি মীর কাসেম আলী এই অঞ্চলের আলবদর প্রধান হিসেবে কাজ করেন। শহরের আন্দরকিল্লার ডালিম হোটেলে গড়ে তোলেন নির্যাতন ক্যাম্প। মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার কারণে বাঙালি খান হিসেবে কুখ্যাতি পাওয়া কাসেম আলীর বিরুদ্ধে আনা 14টি অভিযোগের মধ্যে মুক্তিযোদ্ধা জসিম সহ 6 জনকে হত্যা এবং রঞ্জিত দাস ও টুন্টু সেনকে অপহরণ করে হত্যার পর লাশ গুমের দায়ে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। আরও 8টি অভিযোগে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। 2014 সালের নভেম্বরে ট্রাইব্যুনালের দেয়া এই রায়ের বিরুদ্ধে আপিল করেন এই জামায়াত নেতা। আপিলের রায়ে ফাঁসির সাজা বহাল রাখেন আপিল বিভাগ। 3টি অভিযোগ থেকে খালাস দেয়া হয় তাকে। আমি প্রত্যাশিত ফল পেয়েছি। এই মীর কাসেম আলী, তিনি ছিলেন সেক্রেটারি জেনারেল আলবদর নেতা, তিনি আজকে দণ্ডিত হলেন। কাজী উনি দণ্ডিত না হলে এই যে অপরাধের ধারাবাহিকতাটা এটা ক্ষুণ্ণ হতো এবং আদালত সঠিকভাবেই তাকে আজকে দোষী সাব্যস্ত করেছেন। আপিলের রায়ের পর রিভিউ আবেদন এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার সুযোগ পাবেন কাসেম আলী। আসামি পক্ষের আইনজীবী বলছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে রিভিউর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা। ভবিষ্যতের ইতিহাস এই রায় পর্যালোচনা করবে এবং তারা এটা বিচার বিবেচনার দায়িত্ব আমি ভবিষ্যতের ইতিহাসের কাছে রেখে দিলাম। আমরা রায় পেয়ে আমরা রিভিউ করব কিনা সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। এদিকে আইনমন্ত্রী বলছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে রিভিউ না করলে দ্রুত রায় কার্যকরের উদ্যোগ নেওয়া হবে। তারা যদি রিভিউ পিটিশন দাখিল না করে তাহলে আমরা এই রায় কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করব। আর তারা যদি রিভিউ পিটিশন দাখিল করে তাহলে পরে রিভিউ পিটিশনের শুনানির শেষে যে রায় হয় সেই রায় অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব।
2012 সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হন এই জামায়াত নেতা। 2013 সালে 14টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। মামলায় রাষ্ট্রপক্ষে 24 জন এবং আসামি পক্ষে সাক্ষ্য দেন 3 জন। 2014 সালে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন তার বিরুদ্ধে। আর বুধবার দেয়া হলো আপিলের রায়। আলবদর নেতা মীর কাশেম আলীর আপিলের রায় নিয়ে গত কয়েকদিন ধরে চলছিল নানা আলোচনা সমালোচনা। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আপিলে তার সর্বোচ্চ সাজা বহাল থাকায় সেই সত্যটি আবারও প্রতিষ্ঠিত হলো, আইনের চোখে সবাই সমান। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। রায় ঘোষণার পরপরই শাহবাগে উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। পরে আনন্দ মিছিল করেন তারা। এ সময় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকরের দাবি জানান। এর আগে আলবদর নেতা মীর কাশেম আলীর রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই শাহবাগে অবস্থান নেন মঞ্চের নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগানে তারা চারদিক মুখরিত করে রাখেন। আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ড বহালের খবর পাওয়ার পর উল্লাসে ফেটে পড়েন মঞ্চের কর্মীরা। পরে তারা জাতীয় জাদুঘরের সামনে থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি টিএসসি মোড় ঘুরে আবারও শাহবাগে এসে শেষ হয়। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে এই কুখ্যাত রাজাকারের আলবদর কমান্ডারের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করছি। নতুন করে কোনো ষড়যন্ত্র করবার সুযোগ না দিয়ে অবিলম্বে মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করবার জোর দাবি জানাচ্ছি। এদিকে বিশিষ্টজনেরা বলেছেন, এই রায়ের মাধ্যমে আবারও প্রমাণ হলো সর্বোচ্চ আদালতের ন্যায় বিচারকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। তারা মীর কাশেম আলীর ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানান। মুক্তিযোদ্ধারা সেলুট জানাই, জাতি কলঙ্ক মুক্ত হলো, বাঙালি কলঙ্ক মুক্ত হলো। অনতি বিলম্বে এর রায় কার্যকরী করা হোক, এটা আমাদের মুক্তিযোদ্ধাদের দাবি। আমরা 24টা মামলায় প্রতিটাতে সফলতা পেয়েছি ট্রাইং কোর্টে। এখানে 4টি মামলা কার্যকর হয়েছে। তারপরে এর থেকে পৃথিবীতে কোনো আন্তর্জাতিক সংস্থা নাই, তদন্ত সংস্থা, যে এরকম সফলতা আইসিসিতে আনতে পারছে। আমরা অত্যন্ত আনন্দিত, কারণ গত কয়েকদিনে এই রায় নিয়ে যে শঙ্কা সৃষ্টি হয়েছিল তার অবসান হয়েছে এবং আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। এর মধ্য দিয়ে প্রমাণ হলো যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করতে পারে। মীর কাশেম আলীর ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আওয়ামী লীগ। সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এক প্রতিক্রিয়ায় বলেন, এই রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে যে বিতর্ক চলছে তা এই রায়ের ওপর কোনো প্রভাব ফেলেনি। মীর কাশেম আলীর সম্পদ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন খতিয়ে দেখা হবে বলেও জানান এই নেতা। এই রায় প্রত্যাশিত রায়। বাংলাদেশ আওয়ামী লীগের রায় সন্তুষ্ট প্রকাশ করেছে। তার ব্যবসায়িক যে সমস্ত কর্মকাণ্ড ছিল বা তার সম্পত্তি কিভাবে এসেছে, এটা তো অবশ্যই এটা দুর্নীতি দমন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এগুলো তো খতিয়ে দেখবেই। তবে আমরা আশা করি যে অহেতুক স্বাধীন বিচার ব্যবস্থাকে বিতর্ক করার জন্য বা বিতর্কিত করা হোক এরকম কোনো কথাবার্তা এগুলো না বলাই ভালো। এদিকে বিচারাধীন বিষয় এবং বিচার বিভাগ নিয়ে মন্তব্যের বিষয়ে 15ই মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাদের বক্তব্যের বিষয়ে 14 মার্চের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন আপিল বিভাগ। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারাধীন বিষয়ে কথা না বলাই ভালো। অন্যদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আদালতের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল। আফজাল হোসেনের রিপোর্ট। গত 5ই মার্চ 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির এক অনুষ্ঠানে যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলার রায় নিয়ে সংশয় প্রকাশ করে মামলা থেকে প্রধান বিচারপতি এসকে সিনহাকে বাদ দিয়ে বেঞ্চ পুনর্গঠন এবং আপিল পুনর্শুনানির দাবি তোলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও খাদ্যমন্ত্রী। দুই মন্ত্রীর এমন বক্তব্যে আলোচনা সমালোচনা শুরু হয়। মঙ্গলবার সকালে আলবদর নেতা মীর কাশেম আলীর রায়ের আগে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে 9 সদস্যের বেঞ্চ দুই মন্ত্রীর এমন বক্তব্যের ব্যাখ্যা দিতে 15 মার্চ হাজির হওয়ার নির্দেশ দেন। এ সময় আদালত বলেন, এ ধরনের বক্তব্য আদালত অবমাননাকর এবং বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। জনাব কামরুল ইসলাম এবং আকামা মোজাম্মেল হক তারা যে একটি সংস্থার মিটিংয়ে গিয়ে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে আদালত খুবই মর্মাহত এবং এটা আদালত অবমাননা এবং বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ বর্ণনা করে তারা তাদের উপরে রুল ইস্যু করেছেন এবং সশরীরে তাদের 15ই মার্চে
আদালতে হাজির হতে বলেছেন। এ বিষয়ে সচিবালয়ে আইনমন্ত্রী বলেন, বিচারাধীন বিষয়ে এমন মন্তব্য সমীচীন নয়। যখন আদালতে কোনো ব্যাপার তাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা সেটাকেই বলি সাবজুডিস। এই সব সাবজুডিস ম্যাটারে কারো কোনো বক্তব্য দেওয়াটা ঠিক না। এদিকে তাৎক্ষণিক ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় আদালতের এ রুলের জবাব দেবেন তিনি। বক্তব্যটা ছিল আমার নিজস্ব বক্তব্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন বিচার প্রার্থী মানুষ হিসেবে। আদালত আমাকে রুল নিষেধ জারি করেছেন, আমি ইনশাআল্লাহ তার আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আমি তার জবাব দেব। তবে আমি আজকে যেহেতু দেশের বাইরে এফও এর একটা কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আজকে আমি যাচ্ছি, আমি 15-16 তারিখ হয়তো দেশে ফিরবো, 16 কি 17 তারিখ। আমি ইনশাআল্লাহ আদালতের কাছে একটা সময় চাইবো, স্বাভাবিক একটা সময় চাইবো, আমি জবাব দেব, অবশ্যই জবাব দেব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের দোহাই দিয়ে নারীদের পিছিয়ে রাখার আর কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী নারী সমাজের উদ্দেশ্যে বলেছেন, অন্যের মুখাপেক্ষী হয়ে নয়, নারীদের নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হবে। পৃথিবীতে সুন্দর আর কল্যাণকর যা কিছু, সেখানে পুরুষের পাশাপাশি অবদান রয়েছে নারীরও। তাই নারীকে অবহেলা করলে সে সমাজ এগিয়ে যেতে পারে না। আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে নারীর অবদানের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে প্রতিবন্ধকতা ছিল, ধর্মীয় গোঁড়ামি ছিল, তারপরও সরকারের প্রচেষ্টা ছিল নারীর সমান অধিকার নিশ্চিত করার। আর এ কারণেই বাংলাদেশের নারীরা এগিয়ে চলেছে আপন মহিমায়। আমাদের কারো দিকে মুখাপেক্ষি হয়ে চলবে না। নিজেদের ভাগ্য নিজেদের গড়তে হবে, নিজেদের পায়ে দাঁড়াতে হবে, আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে, তবেই মর্যাদা পাওয়া যাবে। কেঁদে কেঁদে ফিরলে মর্যাদা কেউ হাতে তুলে দেয় না, বরং করুণা করে। আর করুণা ভিক্ষা নিয়ে তো মেয়েরা বাঁচতে পারে না। কাজে নিজের মর্যাদাটা নিজেকেই অর্জন করতে হবে, নিজের কর্মের মধ্য দিয়ে, আত্মবিশ্বাসের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্ম প্রথম গ্রহণ করেছিলেন একজন নারী। ইসলাম প্রতিষ্ঠার যুদ্ধে প্রথম শহীদও একজন নারী। তাই ধর্মের নামে নারীকে ঘরে বন্দী করে রাখাকে কুপমণ্ডুকতার সঙ্গে তুলনা করেন তিনি। ধর্মের নাম নিয়ে কখনো কাউকে পিছনে ঠেলে দেওয়া বা কুপমণ্ডুকতায় ফেলে দেওয়ার সেই সুযোগ নেই। ইসলাম ধর্মই নারীদেরকে সমাজে সুযোগ দিয়েছেন। স্বামীর সম্পদে যেমন তাদের অধিকার, পিতার সম্পদে অধিকার, এই সম্পদের অধিকার একমাত্র ইসলাম ধর্মেই দেওয়া আছে, অন্য কোনো ধর্মে কিন্তু নাই। আপনারা সেটা দেখবেন। কাজে আমাদের সামনে দৃষ্টান্ত রয়েছে, আমাদের ঘাবড়াবার কিছু নেই। শেখ হাসিনা বলেন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় যে সংগ্রাম চলছে তা বাস্তবায়ন করতে পুরুষের সঙ্গে সমান অংশগ্রহণ প্রয়োজন নারীর। ইসলাম ধর্মের জন্য শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক নারী দিবসে সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রসহ সব জায়গায় নারীর প্রতি যথাযথ মূল্যায়ন ও অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে এই আহ্বান জানানো হয়। এ সময় বক্তারা দাবি করেন, সমাজের সর্বস্তরে নারীর গ্রহণযোগ্যতার প্রমাণ দিলেও পূর্ণ অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতার উপরও জোর দেন তারা। নারী নির্যাতন ও সহিংসতার মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে চলছে। দারিদ্র্য, সামাজিক অস্থিরতা, নিরাপত্তার অভাব ও নারীর প্রতি নেতিবাচক মনোভাব বজায় থাকায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন বক্তারা। নারীর সম অধিকার অর্জনে দীর্ঘদিন ধরে আন্দোলন অব্যাহত থাকলেও নারী উন্নয়নের পথে আজও রয়ে গেছে অন্তহীন বাধা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক গবেষণায় উঠে এসেছে, বিবাহিত জীবনে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে থাকেন 1/3 নারী। নারী আন্দোলনের সঙ্গে জড়িতরা বলছেন, সমাজে নারী পুরুষের অসমতা আর নিরাপত্তাহীনতায় নারীর প্রতি সহিংসতা বাড়ার প্রধান কারণ। হাসিনা জেসির রিপোর্ট। রাজনীতি, অর্থনীতি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারীরা। তাদেরই একজন প্রতিনিধি ডাক্তার নাজমা বেগম। বাংলাদেশ ও বিশ্বের সেনাবাহিনীর ইতিহাসে এই প্রথমবারের মতো জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।
এরকম অনেক ক্ষেত্রে নারীরা এগিয়ে গেলেও বাংলাদেশে নারীর ক্ষমতায়নে 40 বছরেও অর্জিত হয়নি কাঙ্ক্ষিত সাফল্য। এখনো ঘরে ও ঘরের বাইরে সহিংসতার শিকার হচ্ছেন নারীরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক গবেষণায় দেখা গেছে, বিবাহিত জীবনের কোনো না কোনো সময় 87% নারী নির্যাতনের শিকার হয়েছেন। ভূসম্পত্তির উপর নারীর সম অধিকার ও নিয়ন্ত্রণের বিষয়টিও এখন পর্যন্ত রয়ে গেছে আড়ালে। সমাজ বিশ্লেষকরা বলছেন, এখনো বাংলাদেশের অধিকাংশ নারী আটকে আছেন ধর্মীয় কুসংস্কার আর পুরুষতান্ত্রিকতার বেড়াজালে। যারা নির্যাতনের শিকার তাদের যে মানসিক অবস্থা, সেই মনস্তাত্ত্বিক দিকটা নিয়ে আমরা খুবই কম আলোচনা করি। পুরুষতান্ত্রিক মনোভাবটা কিন্তু এটা প্রথমেই পরিবার থেকে শুরু হচ্ছে। পরিবারে স্বামী স্ত্রীর সমান অধিকারটা, এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করতে পারবো, একটা মেয়ে শিশুর সম্মানটা যদি না থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বৈষম্য আমাদের শেষ হবে না। তাদের মতে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচলিত আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি প্রয়োজন আদালতে সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা। শুধু আইন থাকলে হবে না, আইনের প্রয়োগের জন্য যে কাঠামো, ভিকটিম এন্ড উইটনেস প্রোটেকশন থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিষয় কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করতে না পারলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সম্ভব নয় বলেও মনে করেন তারা। নারীর অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষার জন্য নানা পদক্ষেপ নিয়েছেন সরকার, কিন্তু সমাজ বিশ্লেষকরা বলছেন, পারিবারিক পরিমণ্ডলে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বদলানো সম্ভব না হলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা যাবে না। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের বক্তব্য মিথ্যা ও শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক নারী দিবসের র্যালির উদ্বোধন করে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, দেশে গণতন্ত্র না থাকায় নারীরা তাদের অধিকার ও মর্যাদা হারাচ্ছে। মহিলা দলের র্যালিটি নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সহ মহিলা দলের সিনিয়র নেতারা অংশ নেন। গণতন্ত্রের নেতা, সেই জনগণের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কটাক্ষ করে, অথবা আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেবকে কটাক্ষ করে যে কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলো কখনোই রাজনৈতিক কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না, গণতন্ত্রের পক্ষে সেটা যায় না। এখানে যে নারী নির্যাতন হয়েছে, যে শিশু হত্যা হয়েছে, তা অতীতের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গিয়ে সমগ্র জাতির মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি করেছে, এবং তার প্রধান কারণ হচ্ছে যে সরকার একটি গণতান্ত্রিক সরকার। দুপুরের সময় আরো থাকছে। দেরিতে হলেও মিয়ানমার সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া ও সড়ক নির্মাণের উদ্যোগ। বিজিবি বলছে, এতে সীমান্ত রক্ষা সহ কমবে মাদক পাচার। জীবন বাঁচায় যে গাছ, সে গাছই এখন মৃত্যুর কারণ। রাজধানীতে সামান্য ঝড় বৃষ্টিতেই উপড়ে পড়ছে গাছ, যে কারণে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। নগর পরিকল্পনাবিদরা বলছেন, মহানগরীতে নিয়ম না মেনে স্থাপনা নির্মাণের কারণেই গাছগুলো দৃঢ়তা হারিয়ে বিপজ্জনক হয়ে উঠছে। আর এজন্য নগর উন্নয়নে কর্মরত সব সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়হীনতাকেই দায়ী করেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। কংক্রিটে ঘেরা গাছটি হঠাৎই উপড়ে পড়ল রিকশার ওপর, আর এতেই অকালে ঝরে গেল মেধাবী একটি প্রাণ। সোমবার রাজধানীর ধানমন্ডিতে গাছ চাপা পড়ে মারা যান দেশের স্বনামধন্য চলচ্চিত্রকার, চিত্রশিল্পী ও লেখক খালিদ মাহমুদ মিঠু। গুণী এই ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্রাঙ্গনে, কিন্তু এই মৃত্যুর দায় কার? প্রায় 2 কোটি মানুষের মেগাসিটিতে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা। বড় বড় দালান কোঠার পাশাপাশি রয়েছে ফুটপাত ও ড্রেন। নগর পরিকল্পনাবিদরা বলছেন, স্থাপনা নির্মাণের সময় গাছের দৃঢ়তা নিয়ে কেউই চিন্তা করে না, আর এ কারণেই দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে। গাছকে যে আমরা শুধুমাত্র কেটে ফেলি তা কিন্তু না, গাছকে পড়ে যাওয়ার জন্য ক্ষেত্র তৈরি করি, গাছের গোড়া পাকা করে শক্ত করে দিই, গাছ যেন জল সিঞ্চিত হতে না পারে গাছের গোড়ায়, সেই ব্যবস্থা করে ফেলি। কংক্রিট ঢালাই করতেছে, সে ওইখানে কংক্রিট ঢালাই করে ফেললো, শিকড়ের গ্রোথ হওয়ার কোনো সুযোগ থাকে না। শিকড়টাকে তো স্প্রেড, গাছ যদি বাড়তে থাকে তাহলে তার শিকড়ও বাড়তে হবে। এখানেও সিটি কর্পোরেশন, ওয়াসা ও রাজুকের মতো সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতাকেই দায়ী করছেন এই বিশেষজ্ঞরা। ঢাকা শহরে রোডস অ্যান্ড হাইওয়েজ ফ্লাইওভার বানাচ্ছে, রাজুক ফ্লাইওভার বানাচ্ছে, এলজিডি ফ্লাইওভার বানাচ্ছে, সিটি কর্পোরেশন ফ্লাইওভার বানাচ্ছে। কোনো না কোনো পোর্শন সব সময় খোরাখুরির মধ্যে থাকবে। কোনোদিন ঢাকা শহরকে পূর্ণাঙ্গ ঢাকা শহর হিসেবে পাওয়ার সম্ভাবনা নাই,
বিকজ অফ দ্য স্ক্যাটার্ড অর্গানাইজেশন এবং কোঅর্ডিনেশন না থাকা। কোনো বিভাগ এই দায়িত্বগুলো প্রতিপালনে আদৌ দায়িত্ববান মনে করেন না। এটারও কারণ হলো সমন্বিতভাবে এই অভিভাবকত্ব কারো হাতে তুলে দেওয়া হয় নাই। প্রকৃতির ওপর করা মানুষের নানা অনাচারের প্রতিশোধ যেন প্রকৃতিই ফিরিয়ে দেয়, তাই এখনই সময় সচেতন হওয়ার, এমনটাই মনে করেন এই বিশিষ্টজনেরা। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে প্রতারণা করছে সংঘবদ্ধ একটি চক্র। এদের ফাঁদে পড়ে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। ভুক্তভোগীরা জানান, আধ্যাত্মিক শক্তির ভয় দেখানো, দামি উপহারের লোভ, বিদেশে নিয়ে যাওয়া, এমনকি ওয়েবসাইট হ্যাকিংয়ের মাধ্যমে বড় অঙ্কের অর্থ লুটে নিচ্ছে চক্রটি। পুলিশের দাবি, যথাযথভাবে মোবাইল ফোনের সিম নিবন্ধন ও জনসাধারণ সচেতন হলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। বিকৃত কণ্ঠে, মানে কণ্ঠ চেঞ্জ করে বলল যে আমি জিনের বাচ্চা। আমি বললাম, বাবা জিনের বাচ্চা তো মোবাইলে ফোন দেয় না। কয় না বচ্চ, আমি পাশের মুয়াজ্জিনের মোবাইল যন্ত্রটুকু আমার হাতে নিয়ে তোকে ফোন দিছি, তোকে আমি কয়েকটা কথা বলবো, তুই যদি আমার কথাগুলো শুনিস তাহলে জীবন তোর পরিবর্তন হয়ে যাবে। আমাকে সে পড়াইছে, আমি নামাজ পড়ছি, আমার ভালো লাগছে, আমি নামাজ পড়ছি। রাজধানীর দক্ষিণখানের এই যুবক আর্থিক ক্ষতির হাত থেকে রেহাই পেলেও অনেকেই প্রতারিত হন কথিত জিনের বাচ্চার ফোনে। তুই 7,000 টাকা পাঠা, তোর জন্য ভালো হবো। আর বউ এই রসুন গামছে চাকরি করছে, পরে বেতন পাই হেরে পরে টাকাটা দিছে। ভুক্তভোগীরা জানান, নিত্য নতুন কৌশলে মোবাইল ফোন ব্যবহারকারী ও অনলাইনে বিভিন্ন সেবা প্রত্যাশীকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হয়। এক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা, বহুজাতিক কোম্পানি, কাস্টমস ও মোবাইল ফোন অপারেটরদের পরিচয় ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার বোনাস কেয়ার থেকে কথা বলছি, সোহেল রানা পারবেন। ভালো আছেন আপনি? জি ভালো। জি ভাই বলেন। 2016 সালে স্যার আপনার মতো 30 লক্ষ জিপি নাম্বার নিয়ে কোম্পানির মালিক একটি লটারি ড্র করেছে এবং এই লটারিতে 10 জনকে নির্বাচিত করে ভাগ্যবান করেছে। আর 10 জনের মধ্যে আপনার নাম্বারটা সেকেন্ড উইনার হওয়ার কারণে আপনি আমাদের গ্রামীণ ফোন থেকে একটি প্রাইজ পেয়েছেন, যেটির মূল্য আছে আপনার 18,52,000 টাকা দামের একটি প্রাইভেট কার মাইক্রো গাড়ি। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে সম্প্রতি অভিযান চালিয়ে র্যাব এই অপরাধী চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করে। বেশ কোটি কোটি টাকা তারা হাতিয়ে দিয়েছে। ফোন, ফেসবুক সহ অন্য সামাজিক ও যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্য যাচাই করে সাড়া দেওয়ার পরামর্শ পুলিশের। এরা অনেকগুলো সিম ব্যবহার করে, 15-20টা, এমনকি দেখা গেছে 200 সিমও ব্যবহার করে, 300 সিমও ব্যবহার করে। সিম যদি সঠিকভাবে রেজিস্ট্রেশন হয় তাহলে আমরা এই সমস্ত অপরাধীদের আইনের আওতায় সহজে আনতে পারবো। অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স সহ অন্য ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রেও সাবধান থাকার তাগিদ সংশ্লিষ্টদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্ব আসরের খবর। ভারতের হিমাচল প্রদেশের ভিন্ন কন্ডিশনে ভালো খেলাটা চ্যালেঞ্জিং বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে সামর্থ্যের পুরোটা দিয়েই সুপার 10 নিশ্চিত করার লক্ষ্য টাইগার অধিনায়কের। ধর্মশালায় প্রথম দিনের অনুশীলন শেষে এমনটাই জানালেন ম্যাশ। এইখানটা একটু ডিফারেন্ট, কারণ দিনে দেখছি যে বেশ গরম লাগছে, বাট সন্ধ্যার আগে আগে প্রচন্ড ঠান্ডা। যেটা বললাম, আমাদের 2টা ম্যাচও আছে রাত্রে, যদিও আমরা ওইটা নিয়ে এখনই ভাবছি না, কালকের ম্যাচটা আমাদের দিনে। সো আমরা একটু রানিংও করেছি মাঠে, একটু ব্রিদিং একটু প্রবলেম হয়। সো এই জিনিসগুলো আসলে একটু সময় পেলে অবশ্যই ভালো হতো। সবকিছুর বাইরে এসে, আপনার কন্ট্রোলের বাইরে এসে আপনাকে খেলতে হবে। সো এইটা আমি মনে করি একটা ক্রিকেটের লার্নিং জায়গা। আমরা আশা করি এটা প্রেশারটা নিতে পারবো। ঢাকা দক্ষিণের যেসব ভবন এখনো সংস্কার করা হয়নি, আগামী 3 মাসের মধ্যে সেগুলো সংস্কার করার জন্য ভবন মালিকদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। পাশাপাশি এই সময়ের মধ্যে পুরাতন ও জীর্ণ ভবনগুলোর অবকাঠামো উন্নয়নের জন্য নির্দেশ দেন তিনি। সকালে রাজধানীর নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্দেশনা দেন সাইদ খোকন। সকল প্রকার ভবন মালিকদেরকে আমরা নির্দেশ দিতে যাচ্ছি, যে সমস্ত ভবন অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে আগামী 3 মাসের মধ্যে প্লাস্টার করে, সেই ভবন চুনকাম করে, রং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি স্বাস্থ্যকর অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ আমরা প্রদান করতে যাচ্ছি। যার যার ভবনের আঙিনাকে পরিচ্ছন্ন রাখার জন্য আমরা নির্দেশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি। অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কর্পোরেশন সেই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। দুপুরের সময় আরো থাকছে
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেট বিভাগে প্রচার প্রচারণা এখন তুঙ্গে। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন সংশ্লিষ্টরা। মিয়ানমার সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কাঁটাতারের কোনো বেড়া নেই সীমান্ত সড়কও। বিপরীতে মিয়ানমারের সীমান্তে রয়েছে কাঁটাতারের বেড়া ও সড়ক। দেরিতে হলেও এবার বাংলাদেশও কাঁটাতারের বেড়া ও সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। বিজিবি বলছে এটা হলে সীমান্ত সুরক্ষা, ইয়াবা পাচার, রোহিঙ্গা অনুপ্রবেশ কমানো সম্ভব হবে। সুজউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের দৈর্ঘ্য 271 কিলোমিটার, যার মধ্যে 55 কিলোমিটার নদীপথ আর বাকি 216 কিলোমিটার স্থল সীমান্ত। এই সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে রয়েছে সড়ক ও কাঁটাতারের বেড়া। ফলে মিয়ানমারের সীমান্ত সুরক্ষিত হলেও বাংলাদেশের সীমান্ত অনেকটা অরক্ষিত। এতে বিজিবির পক্ষে কাঁটাতারের বেড়া নির্মাণ ও সড়কের দাবি ছিল। সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে আমাদের বিভিন্ন রকমের লাভ হবে। সরকারের সর্বোচ্চ মহল থেকে এটার সবুজ সংকেত পাওয়া গেছে এবং এই বিষয়ে কাজ শুরু হয়েছে। আমরা যতটুকু জানি যে এটার খুব তাড়াতাড়ি এটার ব্যাপারে টেন্ডার হয়ে এটার কাজ শুরু হয়ে যাবে। স্থানীয়দের দাবি এটা হলে বাংলাদেশ নানাভাবে লাভবান হবে। এজন্য সংশ্লিষ্টদের আন্তরিকতা দরকার বলে মনে করেন তারা। মিয়ানমার থেকে অবাধে ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য ঢুকে পড়ছে। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের সীমান্তটি অরক্ষিত থাকার কারণে। কাঁটাতারের বেড়াটা না থাকার কারণে রোহিঙ্গা অনুপ্রবেশটা রোধ করাটাও আমাদের জন্য একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদক, অস্ত্র এবং অন্যান্য অবৈধ জিনিসপত্র বাংলাদেশে সহজে ঢুকে পড়ছে। সীমান্তে যাতে দ্রুত সড়ক নির্মাণটা হয় এবং কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশের সীমান্তটা নিরাপত্তা করা যায়। বিজিবি কর্মকর্তা জানালেন, সীমান্ত কাঁটাতারের বেড়া নির্মাণ হলে সীমান্ত সুরক্ষা, ইয়াবা পাচার, রোহিঙ্গা অনুপ্রবেশ কমানো সম্ভব। কাঁটাতারের বেড়াটা আমাদের সক্ষমতাটাকে অনেকাংশে বৃদ্ধি করবে। যে সমস্ত জায়গায় ওপেনিং থাকবে, বিশেষ করে খাল এলাকাগুলা, ওই সমস্ত জায়গায় শুধু আমাদের একটা পোস্ট থাকলেই আমরা মোটামুটি ভাবে এটা আমরা গার্ড করতে সক্ষম হব। সেক্ষেত্রে চোরাচালান, মাদকদ্রব্য, এগুলো অবাধে চলাচল এগুলো বন্ধ হয়ে যাবে। মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 47টি ভিওপি, 12টি বর্ডার সেফটি পোস্ট, 8টি চেক পোস্ট ও 4টি স্পেশাল ক্যাম্প রয়েছে। এছাড়া রয়েছে শতাধিক ডিউটি পোস্ট। সময় সংবাদ, কক্সবাজার। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেটের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। জেলার 13টি উপজেলার মধ্যে 12টি উপজেলার সবকটি ইউনিয়নের নির্বাচন শেষ হবে 4 জুন। নির্বাচনের প্রথম দফায় সদর উপজেলার 8টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 22 মার্চ। এদিকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন সংশ্লিষ্টরা। দিগেন সিংহের তোলা ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। প্রথম দফার নির্বাচন ঘনিয়ে আসায় নির্বাচনী এলাকাগুলোতে প্রচার প্রচারণা জোরেশোরে শুরু করেছেন প্রার্থীরা। 22 মার্চ সিলেট সদর উপজেলার 8টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা 3 মার্চ প্রতীক বরাদ্দ পাওয়ার পরই সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা। প্রতীক যাই হোক না কেন, প্রার্থী দেখেই ভোট দিতে চান ভোটাররা। যে কাজ করতে পারবো, যে ভালো আমরা চাই, আমরা তারে আমরা যোগ্য মনে করি আমরা ভোট দিব। ভালো এবং সৎ মানুষ যদি আসে তাহলে তো ইউনিয়নবাসীর উপকার হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন সরকার দলীয় প্রার্থীরা। বিএনপি প্রার্থীরা চান নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, আর স্বতন্ত্র প্রার্থী মনে করেন তৃণমূলের নির্বাচনে প্রতীকের চেয়ে প্রার্থীর যোগ্যতাই প্রধান। উন্নয়ন এবং এই ইউনিয়নকে শান্তির রাখতে মানুষজন নৌকা প্রতীকে ভোট দিবে। অবশ্যই আমি মনে করি দলীয় প্রতীকের চেয়ে ব্যক্তিগত মানুষকেই বেশি প্রাধান্য দিবে। আইন শৃঙ্খলা শক্তভাবে দেওয়া, পুলিশের সাথে পুলিশকে শক্তভাবে দেওয়া, তাইলে আমার মনে হয় ভালোই হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী নির্বাচন কর্মকর্তা। পুলিশ কর্মকর্তা জানালেন, আইন শৃঙ্খলা রক্ষায় নানা ব্যবস্থা নেওয়ার কথা। সিলেটের নির্বাচনে কোনো সমস্যা হবে না এবং আমরা শান্তিপূর্ণভাবে ভোটারদের একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো। নির্বাচন অফিস এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাদের সহায়তা আমাদের পুলিশ বাহিনী থাকবে তাদের সহায়তা করার জন্য। 31 মার্চ কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট, 23 এপ্রিল জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ, 7 মে গোলাপগঞ্জ, 28 মে বিয়ানীবাজার, বালাগঞ্জ, উসমানীনগর ও বিশ্বনাথ এবং 4 জুন দক্ষিণ সুরমা উপজেলার 84 ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলোর ভোটার সংখ্যা 15.5 লাখ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। আবারও নারী দিবস প্রসঙ্গ। শুরুটা ভালো লাগা থেকে শুরু হলেও অনেকে এখন পেশা হিসেবে নিচ্ছেন ফটোগ্রাফিকে।
কাজের বৈচিত্র্য থাকায় পুরুষের পাশাপাশি নারীরাও ঝুঁকছেন অপ্রচলিত এই পেশায়। তবে সামাজিক ও পারিবারিক বাধা থাকলেও কোনোভাবেই পিছিয়ে থাকতে চান না বর্তমান যুগের নারী ফটোগ্রাফাররা। কাজ আর যোগ্যতার প্রমাণ দিয়েই এগিয়ে যেতে চান সামনের দিকে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। 50-এর দশকের কথা, শখের বশেই ছবি তোলা শুরু করেন তিনি। এরপর কালের বিভিন্ন ক্ষণের সাক্ষী হয়েছেন সাইদা খানম। শুধু স্বাধীনতার সময় নয়, তার আগে ও পরের কঠিন মুহূর্তগুলো নিজের ক্যামেরায় ধারণ করেছেন এই নারী। বলছিলাম বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রীর কথা। রানী এলিজাবেথ যখন এসেছিলেন তখন এয়ারপোর্টে 200 ফটোগ্রাফারের মধ্যে আমি ছিলাম একমাত্র শাড়ি পরিহিতা মহিলা। চাঁদে যারা গেছিল তারা যখন এসেছিল তাদের ছবি তুলে, বঙ্গবন্ধুর জন্মদিনে আমি যখন ছবি তুলতে গেছিলাম উনি প্রথমে ভেবেছিলেন যে আমি বিদেশ থেকে আসা কোনো মেয়ে। কতগুলি জিনিস থাকা দরকার। প্রথমত হচ্ছে খুব ধৈর্যের দরকার, সাহসের দরকার, অ্যাডভেঞ্চারের স্পিরিট থাকা দরকার। তবে এখন আর শুধু শখের মধ্যেই সীমাবদ্ধ নেই নান্দনিক এই কর্মটি। ভালো লাগা কাজকেই এখন পেশা হিসেবে নিচ্ছেন অনেক নারী। ফটোগ্রাফির মতো অপ্রচলিত এই পেশাতেও তাই পুরুষের পাশাপাশি নারীর সমান বিচরণ। সমাজের বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে অন্যান্য পেশার মতো ফটোগ্রাফিকে নিয়ে অনেক বড় স্বপ্ন এই নারী আলোকচিত্রীদের। কখনো মনে হয় না যে আমি ফটোগ্রাফি প্রফেশন হিসেবে নিয়ে ভুল করেছি। মেয়েদের জন্য ফটোগ্রাফির ফিল্ডটা এত বেশি ভাস্ট, এত ভালো, মেয়েরা খুব কমফোর্টেবলিও কাজ করতে পারতেছে। ফ্যামিলি থেকে কিছুটা বাধা পাইছিলাম, বাট পরে পরে যখন দেখতেছে না আমি অ্যাজ এ প্রফেশন হিসেবে এটা নিয়ে ভালো করেছি এবং আমি নিজেকে সাপোর্ট করতেছি লাস্ট 3 ইয়ার্স ধরে, তখন ফ্যামিলিও হ্যাপি। এখনো বাংলাদেশটা না মেয়েদের জন্য অতটা ফ্রিডম দেয়নি, এখনো অনেক গোড়ামি আছে। আমি কি করব না, আমি একটা মেয়ে, আমারও একটা স্বাধীনতা আছে। সো এটা তো আসলে আমাকে মেনে নিতে হবে, আর সমাজের সাথে পরিবারের সাথে আমার নিজেকেই ফাইট করে আমার কাজটা করতে হবে। শখের বসে শুরু হলো, এখন অনেকেই পেশা হিসেবে নিচ্ছেন ফটোগ্রাফিকে। নানা সামাজিক ও পারিবারিক বাধা পেরিয়ে নারীরাও দিন দিন যুক্ত হচ্ছেন এই পেশায়। তবে সঠিক পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা পেলে নারীরাও তাদের মেধার উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পারেন এই ফটোগ্রাফি পেশাতে, এমনটাই মনে করছেন নারী ফটোগ্রাফাররা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই ব্রাসেলসে অনুষ্ঠিত শরণার্থী বিষয়ক সম্মেলন শেষ হয়েছে। তবে তুরস্ককে ইইউ এর অন্তর্ভুক্ত না করলেও শরণার্থীদের সহায়তার বিনিময়ে দেশটির নাগরিকদের শেনজেন অঞ্চলে ভিসা ছাড়া ভ্রমণের বিষয়ে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতওগুলোর এক বৈঠক হয়েছে। বৈঠকে শরণার্থীদের সহায়তা করার বিনিময়ে তুরস্কের নাগরিকদের শেনজেন অঞ্চলে ভিসা ছাড়া ভ্রমণের বিষয়ে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া তুর্কি সরকারকে শরণার্থী সংকট মোকাবেলায় 330 কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ। আজ থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড টি-20-র প্রথম পর্ব। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় দুপুর 3:30 মুখোমুখি হবে হংকং ও জিম্বাবুয়ে। সন্ধ্যা 8:30 দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের প্রতিপক্ষ স্কটল্যান্ড। নাগপুরে গ্রুপ বি এর ম্যাচে জিম্বাবুয়ে মুখোমুখি হবে তুলনামূলক দুর্বল হংকংয়ের। এশিয়া কাপ টি-20-র বাছাই পর্ব পার হতে না পারলেও নজর কেড়েছে হংকংয়ের কিছু ক্রিকেটার। তার উপর 2014 সালে এই ওয়ার্ল্ড টি-20-র মূল পর্বে অংশ নেয়ার লড়াইয়ে বাংলাদেশকে হারানোর সুখস্মৃতি আছে হংকং দলের। আর জিম্বাবুয়ে দলের মনোবলও এখন বেশ চাঙ্গা। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ ড্র করেছে জিম্বাবুয়ানরা। সন্ধ্যায় অন্য ম্যাচে আফগানরা মুখোমুখি হবে স্কটল্যান্ডের। এশিয়া কাপের বাছাই পর্বে অপ্রত্যাশিতভাবে আফগানিস্তান বাদ পড়লেও 2015 সাল থেকে জয়ের গড়ের দিকে থেকে বিশ্বের সেরা দল আফগানিস্তান। 16 ম্যাচে জয় 13টিতে। আর এশিয়ার মাটিতে স্কটিশদের পরিসংখ্যান খানিকটা দুর্বল, 25 ম্যাচে জয় মাত্র 6টিতে। দর্শক, ধর্মশালার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। রাজু, আপনাকে ধন্যবাদ। মাশরাফি এবং নেদারল্যান্ডসের অধিনায়ক মুন পিটার যা বলেছেন সেটা বলার আগে আপনাকে কিছু জানিয়ে রাখছি। আপনি হয়তো নিশ্চয়ই এতদিন জেনে গেছেন যে ভারত এবং পাকিস্তানের ম্যাচকে ঘিরে এখানে কিন্তু নিরাপত্তা নিয়ে ভারত সরকার এবং ভারত
দুভাবে বিভক্ত, কারণ এখানকার যে মুখ্যমন্ত্রী তিনি বিভদ্র সিং কিন্তু জানিয়ে দিয়েছেন যে তাদের নিরাপত্তা দিতে পারবে না। যদিও এখানকার যে স্থানীয় মন্ত্রী আছেন এবং বিসিসিআই বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের যিনি অন্যতম শীর্ষকর্তা অনুরাগ ঠাকুর, তিনি কিন্তু তার অবস্থানে অনড়। তিনি কিন্তু জানিয়েছেন যে এই মুহূর্তে আসলে যত নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন থাকুক না কেন, এই মুহূর্তে এখান থেকে ওই ম্যাচ সরানো সম্ভব না। যে কারণে কিন্তু একটা দ্বিমুখী একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বিভক্ত হয়ে গেছে এই ভারত সরকারের মাঝখানে একটা দ্বিমুখী অবস্থান হয়ে গেছে। তারপরেও আমরা এখন পর্যন্ত যতটুকু জানি রাজু ম্যাচ হবে এবং ওই ম্যাচকে ঘিরেই কিন্তু এখানে এত বেশি নিরাপত্তা ব্যবস্থা যে চোখে পড়ার মতন ছিল। আমরা সকাল থেকে যখন মাঠে প্রবেশ করেছিলাম তখন আমরা কিন্তু বিভিন্ন ধরনের জটিলতায় পড়েছিলাম। আমাদের যেখানে অ্যাক্সেস ছিল, প্রবেশের অধিকার ছিল, সেখানে থেকেও কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি এবং খেলোয়াড়দের ছবি নেওয়া থেকে শুরু করে অনেক জায়গায় আমরা বিড়ম্বনার শিকার হয়েছে এই ভারত পাকিস্তানের ম্যাচকে ঘিরে। তবে রাজু সবকিছু পরও যখন সংবাদ সম্মেলন শুরু হয়েছে এবং ওখানে কিন্তু মাশরাফি বিন মুর্তজা প্রথমে কথা বলেছেন, মাশরাফি সেখানে বলেছেন যে এখানকার কন্ডিশনটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য। এছাড়াও তিনি প্রার্থনা করেছেন যে সৃষ্টিকর্তার কাছে যেন বৃষ্টিটা বাধা না হয়ে দাঁড়ায়। একটা রাজু ব্যাপারটা সারাদিনে গরম থাকে এবং সন্ধ্যার পর থেকেই আকাশে মেঘ থাকে এবং রাতের বেলা খুব শীত থাকে, সেটা একটা বড় চ্যালেঞ্জ হবে, কারণ রাতের বেলায় কিন্তু বাংলাদেশের ম্যাচটা হবে। আর বাংলাদেশ যেটা বলেছে, এশিয়া কাপের আত্মবিশ্বাসটা কিন্তু নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড এবং ওমানের বিপক্ষে কাজে লাগিয়ে পরের পর্ব নিশ্চিত করতে চায়। সেক্ষেত্রে আরেকটা বিষয় বলেছেন উল্লেখ করার মতন, যেটা হচ্ছে যে মুশফিক, সাকিব, ওনাদের মতন সিনিয়র খেলোয়াড়রা পারফর্ম করলে বাংলাদেশ যে কোনো দলের বিপক্ষে কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে। এছাড়াও আর একটা বিষয় যে এখানকার উইকেট আমরা যতটুকু জানি, এখানে একটা মাত্র টি-20 হয়েছে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার, যে ম্যাচে কিন্তু 200+ রান হয়েছে। সেক্ষেত্রে এই উইকেটটা আমরা যত ধারণা করতে পারছি যে এখানে স্পোর্টিং উইকেট হবে। তো সেক্ষেত্রে বাংলাদেশ 3 পেসার, একজন স্পিনার এবং 6 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে খেলতে পারবে। আর নেদারল্যান্ডসের অধিনায়ক যেটা বলেছে যে পরিষ্কারভাবে তারা বাংলাদেশকে ফেভারিট মানছে। বাংলাদেশকে ফেভারিট মানলেও তারা বলছে এই গ্রুপ থেকে তারা পরের পর্বে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সাথে একটা অঘটনের স্বপ্ন দেখছে। সবকিছু মিলে এই ছিল রাজু আমার কাছে সর্বশেষ খবর। ফিরে যাচ্ছে আপনার কাছে। দর্শক, ধর্মশালার সবশেষ খবর আমরা জানছিলাম আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজের কাছ থেকে। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আলবদর নেতা মীর কাসেম আলীর আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল, রাষ্ট্রপক্ষে সন্তোষ প্রকাশ, পূর্ণাঙ্গ রায় দেখেই রিভিউ করবে আসামি পক্ষ। নির্দিষ্ট সময়ের মধ্যে আসামি পক্ষ রিভিউ আবেদন না করলে দণ্ড কার্যকরে দেরি করা হবে না বললেন আইনমন্ত্রী। সর্বোচ্চ আদালত নিয়ে মন্তব্যে বিচারপতিরা স্তম্ভিত, খাদ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে 15 মার্চ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। ধর্মের নামে নারীর অগ্রযাত্রা থামিয়ে রাখার সুযোগ নেই, ইসলাম ধর্মই সমুন্নত রেখেছে নারীর মর্যাদা, মন্তব্য প্রধানমন্ত্রীর। এবং রাজধানীতে নিয়ম না মেনে স্থাপনা নির্মাণে দৃঢ়তা হারাচ্ছে গাছ, সামান্য ঝড়েই উপড়ে পড়ে ঘটছে জীবনহানি, সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়হীনতায় দায়ী বলছে পরিকল্পনাবিদরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।